15 নম্বর বলছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তো একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, তার মধ্যে একটা বর্গক্ষেত্র অন্তর্লিখিত, মানে ভিতরের দিকে বর্গক্ষেত্র, পরিলিখিত হলে আমরা বাইরে রাখতাম। ওকে, এবার এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে আমরা জানি কেন্দ্র থেকে একদম পরিধি বরাবর যে সরলরেখা আছে সেটি ব্যাসার্ধ। ব্যাসার্ধ 14 হলে পারে, এইটুকু হচ্ছে আমাদের 14। আচ্ছা, ব্যাসার্ধ 14 হলে পারে ব্যাস কত হবে? ব্যাস হবে আরো 14, অর্থাৎ পুরো ব্যাসটা দাঁড়াবে হচ্ছে 28 সেন্টিমিটারের। ঠিক আছে, ব্যাস এটা হবে হচ্ছে 28। ব্যাসার্ধ ছিল 40। এবার ব্যাস কেন নিলাম? কারণ ব্যাস নেওয়ার কারণ হচ্ছে এই একটা বৃত্তের যে ব্যাস সেটাই হলো বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, একটা বৃত্তের ভিতরে যদি কোনো বর্গক্ষেত্র আঁকা থাকে তাহলে সেই বর্গক্ষেত্রের কর্ণই হলো ওই বৃত্তের ব্যাস। ওকে, আমরা বৃত্তের ব্যাস যদি 28 হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? 28। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণ হবে হচ্ছে 28। এবার আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে √2 ইন্টু কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বার করতে চাই তাহলে তো আমাদের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, আমরা বৃত্তের ব্যাস যদি 28 হয় তাহলে কর্ণ 28 হবে। ঠিক আছে, কর্ণের মানটা যদি এখানে বসাই 28 ইন্টু √2 ইন্টু বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 28 এখানেই থাকবে, আর √2টা নিচে চলে আসবে, কারণ এখানে গুণ হয় সেদিকে আসলে ভাগ হয়ে যাবে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে বাহুর স্কোয়ার। ঠিক আছে, তো এদিকেও স্কোয়ার হয়ে যাবে। 28 স্কোয়ার হয় 784, আর √2 স্কোয়ার, রুট ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র থাকবে 2। 784কে 2 দিয়ে ভাগ করলে আসে 392। এত কিছু লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র এটা এমনিতেই ক্যালকুলেট হয়ে যাবে। যে যদি বলে ব্যাসার্ধ 14 মানে ব্যাস 28, এবার ব্যাসই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, ওখান থেকে আমরা কর্ণের মান বসিয়ে বাহুর মানটা পেয়ে যাবো, তারপর বাহু স্কোয়ার করে দিলেই আরামসে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, যে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল পেয়ে যাবো। ষোলো নম্বর বলছে 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত। আচ্ছা, এবার বলছে বর্গক্ষেত্রের ভিতরে অন্তর্লিখিত একটা বৃত্ত আছে। এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে 784। আচ্ছা, ক্ষেত্রফল যদি 784 হয় তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, ক্ষেত্রফল 784 হলে একটা বাহুর দৈর্ঘ্য হবে, রুট করলে হয়ে যাবে 784 রুট হচ্ছে 28। এর আগের অঙ্কটাতেই করলাম, 28 গুণ 28 784 হয়। ঠিক আছে, তো এই বর্গক্ষেত্র যদি পুরো ক্ষেত্রফলটা 784 হয় তাহলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমি পাচ্ছি কত? 28। এবার বলছে এর মধ্যে একটা অন্তর্লিখিত বৃত্ত আছে। বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রে এই বর্গক্ষেত্রের যে বাহু হবে কিনা, এই বর্গক্ষেত্রের বাহুই হবে ওই বৃত্তের ব্যাস, কারণ এটারও যা দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সেম। ঠিক আছে, একটা বর্গক্ষেত্রের ভিতরে যদি কোনো বৃত্ত অন্তর্লিখিত থাকে তাহলে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যই হয় বৃত্তের ব্যাস। ঠিক আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল 784, তো একটা বাহুর দৈর্ঘ্য 28, অর্থাৎ এই বৃত্তের বাহুর দৈর্ঘ্য কত হবে? বৃত্তের ব্যাস, বাহু না সরি ব্যাস হবে, তো বৃত্তের ব্যাস হবে কত? ব্যাসটাও হবে 28। এবার ব্যাস যদি 28 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 40। এবার আমরা ম্যাজিক্যাল যে কম্বিনেশন ইউজ করেছিলাম সেটা থেকে আরামসে বের করতে পারবো। ঠিক আছে, আমাকে বের করতে বলছে ক্ষেত্রফল কত গুণ হলো, এই জায়গায় 2 গুণ হলো, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কত হবে? 2 এর স্কোয়ার, অর্থাৎ 4 গুণ হবে। যেটা বেরোবে 4 4 16, 4 5 20 1 21, 4 কে 4 দিয়ে 6, অর্থাৎ এটা বেরোবে 616 বর্গ সেমি। প্রথমে কি করলাম, পুরো বর্গক্ষেত্র ছিল তার ক্ষেত্রফল দেওয়া ছিল 784, তার একটা বাহু বের করলাম। আর একটা বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রে ওই বর্গক্ষেত্রে একটা বাহুই হয় হচ্ছে বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম,
তারপর ব্যাসার্ধ বের করার পর আমরা ম্যাজিক্যাল ফরম্যাটে সেই বৃত্তের ক্ষেত্রফল বের করে নিলাম। তারপরে বলছে 17 নাম্বার, বলছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? একটা বর্গক্ষেত্র, ওকে, একটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং ওই বর্গক্ষেত্রেরই পরিবৃত্ত, আমরা দুটো আলাদা আলাদা ছবি এঁকে নিচ্ছি বোঝার জন্য, ওকে, যেরকম একটা পরিবৃত্ত বাইরে দিয়ে আছে। বলছি একটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ঠিক আছে, এর আগের অঙ্কটাতে আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক, যে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত যে বৃত্ত থাকে তার ব্যাসই হলো ওই বর্গক্ষেত্রের বাহু, অর্থাৎ ওই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যা হবে ওই বৃত্তের ব্যাসও তাই হবে। এবার যদি আমরা বাহুকে এক্স ধরে নেই, তাহলে অন্তর্লিখিত, লিখে নিচ্ছে, হ্যাঁ, অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রে এর ব্যাস কত হবে? ব্যাস হবে এক্স, যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য এক্স, অর্থাৎ বর্গক্ষেত্রের ভিতরে অন্তর্লিখিত সেই বৃত্তের ব্যাসও হবে কত? এক্স। ঠিক আছে, এবার ব্যাস এটার এক্স হবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কত হবে? এটার ক্ষেত্রে এই বর্গক্ষেত্রে কর্ণ হবে, সেই কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে এই পরিলিখিত বৃত্তের ব্যাস, ঠিক আছে। এবার একটি বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা ধরে নিলাম এক্স, অর্থাৎ যদি কর্ণের ফর্মুলা ইউজ করি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, এটাই বেরোবে কর্ণ, ঠিক আছে। কর্ণ দৈর্ঘ্য কত বেরোবে? √2x। এবার এই √2x যে কর্ণ বেরোলো এটাই হলো পরিলিখিত বৃত্তের ব্যাস। অন্তর্লিখিত বৃত্তের ব্যাস বেরোলো এক্স এবং পরিলিখিত বৃত্তের ব্যাস বেরোলো √2x। এবার বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফল বের করতে কি করতে হবে? দুই দিকে স্কোয়ার করে দেবো, এটারও এইটারও। অনুপাত বের করতে বলছে তো মাঝখানে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। এটা বেরোবে এক্স স্কোয়ার ইস টু √2 এর স্কোয়ার, √2 হিসেবে সিম্পলিফাই 2 থাকবে, আর এক্স স্কোয়ারই থাকবে। দুই দিক থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল করে দিলে এখানে থাকবে 1 ইস টু, এখানে থাকবে 2, ওকে। তারপর 18 নাম্বার, বলছে একটি বৃত্তের পরিলিখিত, আচ্ছা এর আগে বর্গক্ষেত্রের পরিলিখিত আর অন্তর্লিখিতের কথা বলছিল, এবার হচ্ছে বৃত্তের, আগে বৃত্ত এঁকে নিতে হবে। এবার বলছে বৃত্তের পরিলিখিত মানে বৃত্তের ঠিক বাইরে দিয়ে এরকম, বৃত্তের টিম হয়ে গেছে, বৃত্ত হয়নি তবু। বৃত্তের পরিলিখিত এবং বৃত্তের অন্তর্লিখিত। আচ্ছা, বৃত্তের পরিলিখিতর ক্ষেত্রে কি হয়? এই বৃত্তের যা ব্যাস হবে সেটাই হবে এই বর্গক্ষেত্রের বাহু, অর্থাৎ আমরা যদি বৃত্তের ব্যাস এটা যদি আমি এক্স ধরে নেই, তাহলে এই বৃত্তের বাহু, এই বর্গক্ষেত্রের বাহুটাও কত হবে? এক্সই হবে, ঠিক আছে। পরিলিখিতর ক্ষেত্রে, বৃত্তের যে পরিলিখিত বর্গক্ষেত্র আছে সেই ক্ষেত্রে আমরা বৃত্তের ব্যাস যদি এক্স ধরে নিই, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাচ্ছি কত? এক্স। এবার এই বর্গক্ষেত্রের বাহুর কথা যদি বলি, তাহলে এই বৃত্তের ব্যাস হবে এর হচ্ছে কর্ণ, ঠিক আছে। কর্ণের ফর্মুলা কি? √2 ইন্টু বাহু, এটা হচ্ছে কর্ণের ফর্মুলা, ঠিক আছে। এবার ব্যাস কত ধরে নিয়েছিলাম আমি? ব্যাস যদি এক্স, আমি বৃত্তের ব্যাস ধরে নিয়েছিলাম কত? এক্স, অতএব কর্ণের দৈর্ঘ্য কত হবে? কাটা পড়বে, হ্যাঁ। আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই বৃত্তের ব্যাসই হবে হচ্ছে তার কর্ণ, ঠিক আছে। অর্থাৎ এই বৃত্তের ব্যাস যেহেতু আমি এক্স ধরে নিয়েছি, তো এই বৃত্তের কর্ণ কত হবে? এক্স, ঠিক আছে। আর কর্ণের ফর্মুলা আমরা কি জানি? √2 ইন্টু বাহু ইজ ইকুয়াল টু কর্ণ। কর্ণ দৈর্ঘ্য কত হবে? এক্স, যেহেতু আমরা বৃত্তের ব্যাস ধরে নিয়েছি এক্স, ঠিক আছে। তো বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য আসবে এক্স বাই √2, ঠিক আছে। এটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এটা বেরোলো এক্স বাই √2। এবার
এদের পরিসীমার অনুপাত বের করতে বলছি। আচ্ছা, একটি বাহুর যদি বাহুর দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত একই হয়, তো এখানে পরিসীমা এক্সট্রা করে বের করার দরকার নাই। এবার যদি আমরা কোনখানে গুণ করে নেই, ঠিক আছে, তাহলে এটা থাকবে হচ্ছে √2x, দুই দিক থেকে x ক্যান্সেল করলে এই থাকবে √2, এই থাকবে 1। ঠিক আছে, আর বাহুর দৈর্ঘ্য যখন বের করে নিলাম তখন আর পরিসীমার দৈর্ঘ্য বার করার দরকার নেই, কারণ বাহুর দৈর্ঘ্য যা হবে পরিসীমার অনুপাত, বাহুর অনুপাতও যা হবে পরিসীমার অনুপাতও সেমই হবে, তো এক্সট্রা করে পরিসীমার অনুপাত করার দরকার নেই। ঠিক আছে, প্রথম কি করলাম, বলছিল যে একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, মানে বৃত্তের বাইরে দিয়ে একটা বর্গক্ষেত্র আছে। এবার যদি আমি বৃত্তের ব্যাসটা ধরে নেই, তাহলে বৃত্তের ব্যাসটাই হবে ওই বর্গক্ষেত্রের বাহু। ঠিক আছে, বৃত্তের ব্যাস যদি এক্স হয় তাহলে ওই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এক্স, অর্থাৎ পরিলিখিত বর্গক্ষেত্রে আমরা বাহু পাচ্ছি এক্স। এবার অন্তর্লিখিতের ক্ষেত্রে ওই বৃত্তের ব্যাসই হবে ওই বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, তার মানে কর্ণের দৈর্ঘ্য পাচ্ছি আমরা এক্স, যেহেতু ব্যাস আমরা এক্স ধরে নিয়েছি। এবার কর্ণের যে ফর্মুলা √2 ইন্টু বাহু ইজ ইকুয়াল টু কর্ণ, কর্ণের জায়গায় এক্স বসালাম। ঠিক আছে, এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। ঠিক আছে, √2 এখানে গুণ আছে, পেয়ে ভাগ হয়ে যাবে, সেটা হচ্ছে এক্স বাই √2। এদের যদি অনুপাত বের করা যায়, বাহুর অনুপাত আর পরিসীমার অনুপাত সেম, এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাবে হচ্ছে √2:x। তারপরে বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 154 বর্গমিটার, ক্ষেত্রটির বাইরের দিকে 7 সেমি চওড়া একটি রাস্তা আছে, পথ সহ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি বৃত্ত আছে এবং এর বাইরের দিকে একটা 7 সেমি রাস্তা আছে। ঠিক আছে, এমনিতে এই এই বৃত্তটার হচ্ছে ক্ষেত্রফল, যেটা কত, 154। কম্বিনেশন থেকে আমরা এর মান পেয়ে যাব। ঠিক আছে, ক্ষেত্রফল যদি 154 হয়, তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কত হবে, 7 হবে ডেফিনেটলি। এখানে কিছু গুণ করার ভাগ করারও দরকার নেই। এই পুরো বৃত্ত যদি ক্ষেত্রফল 154 হয়, তাহলে ব্যাসার্ধ হবে 7। এবার বলছে বাইরের দিকে আরো 7 সেমি আরো আছে। ঠিক আছে, আর একটা রাস্তা আছে 7 সেমি, এটা 7 সেমি, পুরোটা কত হয়ে যাচ্ছে, এই ভিতরের ব্যাসার্ধ আর এই রাস্তার যে মাপ সেটা হচ্ছে 7, 7, 7 কত হবে, 14। ঠিক আছে, এবার ব্যাসার্ধ যদি 14 হয় দুইটা মিলে, তাহলে ক্ষেত্রফল কত আসবে, এর সাথে গুণ হলে কত, 2, তাহলে এর সাথে গুণ হবে 2 স্কোয়ার 4, তারা হচ্ছে 4 4 4 16, 21 6, 616 বর্গ মিটার। মিটার আছে, তাহলে এটা হবে বর্গ মিটার। ঠিক আছে, নেক্সট বলছে 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর, অর্থাৎ পরিধি আর পরিসীমা একই জিনিস, সেই পরিধি বরাবর 7 সেমি চওড়া বাগান করতে হবে। প্রতি বর্গ মিটারে 21 টাকা হিসাবে কত খরচ পড়বে সেটা হিসাব করে বের করতে বলছে। চলো হিসাব করেই দিই, বেচারাগুলো হিসাবও করতে পারে না। 20 নম্বর বলছে 280 মিটার একটা বৃত্তাকার মাঠ আছে, ব্যাসার্ধ 280। এই মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর, পরিসীমা মানে পরিধি, 7 সেমি একটা বাগান করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের আগেই ছিল 280 মিটার, তার মধ্যে আরো 7 মিটার যোগ হলো, তাহলে টোটাল কত হলো, 287। এবার আমাকে জিজ্ঞেস করছে প্রতি বর্গ মিটারে 21 টাকা করে খরচা পড়লে পারে এই যে বাগানটা, ঠিক আছে, এই বাগানটা 21 টাকা প্রতি বর্গ মিটার খরচ করলে কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, আমি যদি এই পুরোটার থেকে, ঠিক আছে, এই পুরোটার থেকে যদি আমি এটুকু বাদ দিয়ে দিই, তাহলে এই বাগানের ক্ষেত্রফল আমরা আরামসে পেয়ে যাবো। পুরোটা কত আছে, পুরোটার ব্যাসার্ধ হচ্ছে 287, 280 প্লাস 7, তাহলে এটার যে ক্ষেত্রফল দাঁড়াবে সেটা হচ্ছে পাই ইন্টু 287 স্কোয়ার, তার থেকে মাইনাস করতে হবে, হ্যাঁ তাতে মাইনাস করতে হবে পাই এইটুকু 280 স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি দুই দিক থেকে পাই কমন নিয়ে নিই, তাহলে দাঁড়াবে এখানে 287 স্কোয়ার মাইনাস 280 স্কোয়ার। এবার এই পার্টটুকু দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে, তাহলে এখানে দাঁড়াবে এ প্লাস বি
ওকে, ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এখানে আসবে পাই, এটা যোগ করলে আসবে 7, 8 8 16, 5। ঠিক আছে, ইন্টু 287 থেকে 208 বাদ দিলে থাকে 7। ওকে, আর এখানে যদি আমি পায়ের মানটা বসাই তাহলে থাকবে 22/7 ইন্টু 567 ইন্টু 7। ঠিক আছে, এই 7 এই 7 ক্যান্সেল হয়ে যাবে, আর এই দুটো গুণ করলে পারে আমি ক্ষেত্রফল পেয়ে যাবে। এবার প্রতি ক্ষেত্রফলে আমাকে 21 টাকা করে খরচা হবে, তো এর সাথে আবার 21 গুণ করতে হবে। ঠিক আছে, এটার সাথে 21 গুণ করলে পুরো খরচাটা বেড়ে যাবে, কারণ এইটুকু তো আমাদের ক্ষেত্রফল বেরোবে, এর সাথে আবার 21 গুণ করতে হবে। চলো গুণ করে দেখা যাক। 7, 4, 2, 1, আর তার সাথে গুণ করতে হবে আবার 21। 4, 7, 4, 2, 1, 8, 7, 2, 9, 4, 2, 4, 5, 8, 1, 6, 2। তো টোটাল খরচা আসবে 2000, সরি 2,61,854 টাকা। এত টাকা খরচা করে বাগান তৈরি করার কি দরকার? ঠিক আছে, তো যাই হোক ওরা ওটা বুঝে নেবে। তো টোটাল অ্যান্সার আসবে 2,61,854 এত টাকা। নেক্সট অঙ্ক, এখানে আমরা সমস্ত টাইপের অঙ্ক করছি। ঠিক আছে, কি কি টাইপস এর আসতে পারে বৃত্ত সম্পর্কিত আমরা নির্দিষ্ট করে বলছি যে এটাই আসবে পরীক্ষায়। ঠিক আছে, আমরা সব টাইপ শিখবো, তার যেখান থেকে আসুক বৃত্ত সম্পর্কিত সেখান থেকেই আরামসে শর্টকাট পদ্ধতিতে আমরা করতে পারবো। ঠিক আছে, নেক্সট যেটা বলছে 21 নাম্বার, 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, অন্তর্বৃত্ত মানে এরকম একটা ত্রিভুজ, ঠিক আছে, এর ভিতরে বৃত্ত আছে অন্তর্বৃত্ত। মাধ্যমিকের স্টুডেন্টরা ভালো করে জানে অন্তর্বৃত্ত। ঠিক আছে, এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধের যে ফর্মুলা হয় কিনা, অন্তর ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে অন্তর ব্যাসার্ধ বলা হয়। এই অন্তর ব্যাসার্ধের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1/3 ইন্টু উচ্চতা। ঠিক আছে, 1/3 ইন্টু উচ্চতা। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার যে ফর্মুলা হয় সেটা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এটা উচ্চতার ফর্মুলাতে, এখান থেকে যদি আমি উচ্চতা বের করে নেই √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য 5, তাহলে এখান থেকে বেরোবে 5√2, 5√3/2। ঠিক আছে, এটা যদি এখানে পুট করি তাহলে দাঁড়াবে 1/3 ইন্টু 5√3/2। একের সাথে গুণ করলে ওটা থাকবে 5√3, আর নিচে 3 দুগুণে 6। তো সেক্ষেত্রে যেটা ত্রিভুজের অন্তর্বৃত্ত আছে তার অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরোবে, সেটা হচ্ছে 5√3/6। নেক্সট অঙ্ক 22 নাম্বার, 22 নম্বর অঙ্ক বলছে 16π√3 সেমি পরিধি বিশিষ্ট একটি বৃত্ত যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। পরিবৃত্ত যেহেতু মানে এটা সমবাহু ত্রিভুজ, তার বাইরে দিয়ে একটি বৃত্ত আঁকা হয়েছে, পরিবৃত্ত। এবার এখানে এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া নেই, তো আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করে নেবো। যেহেতু পরিধি দেওয়া আছে, তো পরিধির ফর্মুলায় পেলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারবো। এটা হচ্ছে 2πr = 16π√3। ওকে, পাই পাই ক্যান্সেল, 2 দিয়ে ষোলো কাটলে 8 বার যাবে। তো ব্যাসার্ধের যে মান থাকবে সেটা হচ্ছে 8√3 এত সেন্টিমিটার। ওকে, আর পরিব্যাসার্ধের ক্ষেত্রে পরিব্যাসার্ধের ফর্মুলা হয় অন্তর্ব্যাসার্ধের ফর্মুলা, যেমন এর আগের অঙ্কে দেখলেন যে 1/3 ইন্টু উচ্চতা। পরিব্যাসার্ধের ক্ষেত্রে এই ফর্মুলা হয় 2/3 ইন্টু
উচ্চতা, ঠিক আছে। আর উচ্চতা ফর্মুলা একটা শিখলাম, সেটা হচ্ছে উচ্চতা ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, ঠিক আছে। তো এখানে যেহেতু বাহুর মান আমরা জানি না, সম্ভবত বাহুর মান দেওয়া নেই, তো উচ্চতার জায়গায় আমি উচ্চতার এইটুকু ব্যবহার করবো। তাহলে এখানে থাকবে 2/3 ইন্টু উচ্চতার জায়গায় কত হবে, √3/2 ইন্টু বাহু। আর ব্যাসার্ধের মান আমাদের জানা আছে, সেটা হচ্ছে 8√3। এই √3 ক্যান্সেল, 2 ক্যান্সেল, তো আমাদের যে বাহুর মানটা বেরোবে সেটা হলো 3×8=24। এবার সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের ফর্মুলা, সেই ক্ষেত্রফলের ফর্মুলা ফেললেই আরামসে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবে। সেটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু আমাদের আছে 24, তাহলে 24 স্কোয়ার মানে কি 24 গুণন 24, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু যেহেতু 24 আছে, তো এখানে 24 গুণন 24 দিয়ে কাটলে 6 বার যাবে, 4×6=24, 6×2=12 দিয়ে 14, আর এখানে আছে √3। তো এটার যে ক্ষেত্রফল বেরোবে সেটা হচ্ছে 144√3। ওকে, নেক্সট 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যথাক্রমে 16 সেমি ও 12 সেমি, মানে একটা সমকোণী ত্রিভুজ আছে, যার সমকোণ সংলগ্ন মানে সমকোণটা সাথে যারা আছে, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 12, ঠিক আছে। তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত? তাহলে এই যে পরিবৃত্ত আঁকা হবে এই ত্রিভুজটা, পরিবৃত্ত, আচ্ছা বৃত্ত হলো না, ঠিক আছে, ছবি আঁকাতেও পারি না অত ভালো, বুঝে নাও, ঠিক আছে। এবার এই যে বাহু দুটার যে রেশিও আছে, একটা হচ্ছে 16 একটা 12, দুটাকে যদি আমি 4 দিয়ে ক্যান্সেল করে দিই, তাহলে এখানে আসবে 4 আর এখানে আসবে 3। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কতগুলো ফরম্যাট আছে, ঠিক আছে। একটা যদি 3 হয় বাহুর ক্ষেত্রে, 3টে যে বাহু আছে, আর একটা 4 হয় তাহলে আরেকটা হবে 5, একটা 12, একটা 13 হলে একটা হবে 5, একটা 12, একটা 5 হলে একটা হবে 13, এরকম কতগুলো রেশিও বা অনুপাত আছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই একমাত্র এগুলো অ্যাপ্লিকেবল। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি একটা 4 একটা 3 বেরোলো, তাহলে একটা ডেফিনেটলি হবে 5। বাট 5 এর অ্যাকচুয়াল মাপ না, যেহেতু আমরা এটাকে 4 দিয়ে ডিভাইড করে নিয়েছিলাম, তো এটাকেও কি করবো, 4 দিয়ে ডিভাইড নেবে, 4 দিয়ে গুণ করে এর অ্যাকচুয়াল মাপটা নিয়ে আসবো, সেটা হচ্ছে কত আসবে, 20। এবার সমকোণী ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সমকোণী ত্রিভুজের যে অতিভুজ হয়, সেই অতিভুজের অর্ধেকটাই হলো যে পরিবৃত্ত হবে তার ব্যাসার্ধ, ঠিক আছে। মানে এই যে অর্ধেক বাহুটা, এটাই হচ্ছে সেই পরিবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তো পরিবৃত্তের ব্যাসার্ধ কত পাচ্ছি, পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কত, 10। এবার পরিবৃত্তের ব্যাসার্ধ যদি 10 হয়, তাহলে পরিধি বের করতে বলছে। পরিধি ফর্মুলা 2πr, পায়ের মান 22/7 ইন্টু 10, যেটা বেরোবে 22 দুগুণে 44, 44 10-এ 440, 440/7, এটাই বেরোবে হচ্ছে পরিধি। বা তোমাদের অপশনে এরকম দেওয়া আছে, ঠিক আছে, পায়ের মান দেওয়া আছে, তো পায়ের জায়গায় যদি আমি পাই রাখি, তাহলে কত দাঁড়াবে, 10 দুগুণে 20, 20 পাই। তারপরে নাম্বার 24 বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত ক্ষেত্রফলের অনুপাত কত? নাম্বার 24, অন্তর্বৃত্তের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে ব্যাসার্ধের যে ফর্মুলা ছিল সেটা কত, 1/3 ইন্টু উচ্চতা, ঠিক আছে। আর পরিবৃত্তের ক্ষেত্রে পরিব্যাসার্ধ যেটা ছিল সেটা কত ছিল, 2/3 ইন্টু উচ্চতা, ঠিক আছে। এটা অঙ্ক করারও দরকার নেই, উচ্চতা ক্যান্সেল হয়ে যাবে, 3 থেকে ক্যান্সেল হয়ে যাবে, তো থাকবে 1:2। এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার আমাকে বলছে ক্ষেত্রফল, একটা দুই দিকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে, এটা স্কোয়ার, এদিকে বেরো 1 আর 2 স্কোয়ার 4। তো এদের অন্তর হচ্ছে, যদি সমবাহু ত্রিভুজ যদি পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত আঁকা হয়, তাহলে তাদের ক্ষেত্রফল হবে
তো পরিবৃত্ত আগে বলছে না, তো এটা উল্টে যাবে, পরিবৃত্তটা আগে লিখছে। তো এটা পরিবৃত্তের ক্ষেত্রে, আর এটা অন্তর্বৃত্তর ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রে 2/3 ইন্টু উচ্চতা, ঠিক আছে, আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে 1/3 ইন্টু উচ্চতা, ঠিক আছে। উচ্চতা উচ্চতা ক্যান্সেল, 3 ক্যান্সেল। তো যেদের ব্যাসার্ধ দাঁড়াবে সেটা হচ্ছে 2:1, আর ক্ষেত্রফল বের করতে চাইলে এদের স্কোয়ার করে দিলে হয়ে যাবে, যেটা বেরোবে 4:1। নেক্সট অঙ্ক 25। 25 নাম্বার বলছে একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেমি স্থান ঘিরতে পারে। মানে একটা তার আছে, ঠিক আছে, সেই তারটাকে যদি আমরা বর্গাকার শেপ দেই তাহলে সেটা কতখানি ঘিরতে পারে? 81 সেমি স্কোয়ার, বর্গ সেমি। অর্থাৎ স্থান ঘেরা মানে এর বাউন্ডারি, আর বাউন্ডারি মানে, ঠিক আছে, পরিসীমা বা পরিধি, ঠিক আছে। বাট আমাকে বলছে এইটুকু স্থান দিতে, মানে জায়গাটাকে ঘিরে ফেলতে পারে একটা তার, যেটাকে বর্গাকারে যদি বাঁকায় তাহলে এতটুকু স্থান সে কভার করতে পারে। তো স্থান মানে ভিতর কতটুকু জায়গা আছে এর মানে হচ্ছে ক্ষেত্রফল। আর এখানে ইউনিট ইউনিট থেকে তোমরা বুঝতে পারো যে বর্গ সেমিতে দেওয়া আছে, মানে এটা ক্ষেত্রফলে আছে। এবার ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 81 হয় তাহলে এর একটি বাহুর দৈর্ঘ্য দাঁড়াবে 9, ঠিক আছে। কারণ এর যদি আমি রুট করি তাহলে 9 পেয়ে যাবো, ঠিক আছে। এবার একটি যদি বাহু 9 হয় তাহলে আমরা পুরো তারের দৈর্ঘ্য যদি বার করতে চাই তাহলে পুরো তার কতখানি আছে, তাহলে এর পরিধি বরাবর বের করতে হবে, ঠিক আছে। এই পুরো বাউন্ডারি এটা বের করলে পারি পুরো তারের দৈর্ঘ্য পেয়ে যাবো। আর বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু 4, যেটা দাঁড়াবে 36। এবার এই 36 সেমি যে তার আছে, এই তারটুকু দিয়ে আবার একটা অর্ধবৃত্ত তৈরি করতে বলছে। তাকে যদি একটা অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়, ঠিক আছে, অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হয়, অর্ধবৃত্তের একটা ফরম্যাট আছে। যেমন বৃত্তের ক্ষেত্রে একটা ম্যাজিক্যাল ফরম্যাট ছিল না, 7, 44, 154, সেরকম ভাবেই অর্ধবৃত্তর একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে 7, ঠিক আছে। 7 যদি তোমার হচ্ছে ব্যাসার্ধ হয় তাহলে পরিধি হবে 36, ঠিক আছে। আর 7 সেমি ব্যাসার্ধ হলে পরিধি হবে 36, আর হচ্ছে ক্ষেত্রফল হবে 77। তো আমাকে জিজ্ঞেস করছে যে এই যে তারটা যেটা 36 সেমি পরিধি ছিল বা পরিসীমা ছিল, এই তারটুকু দিয়ে যদি আমি একটা অর্ধবৃত্ত আঁকি তাহলে তার কত বর্গ সেমি স্থান ঘিরতে, অর্থাৎ ক্ষেত্রফল বের করতে বলবে। আমরা এই ফরম্যাট থেকে আরামসে এখানে ধরা, যদি 36 সেমি পরিধি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 77, ঠিক আছে। এটা পুরো বৃত্তের ক্ষেত্রে ফরম্যাট, যে ব্যাসার্ধ 7 হলে পরিধি 44 আর ক্ষেত্রফল 154। আর এটা অর্ধবৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে, যে ব্যাসার্ধ 7 হলে পরিধি হয় হচ্ছে 36 আর ক্ষেত্রফল হচ্ছে 77। তো আমাকে এই 36 সেমি পরিধি দিয়ে বলছে, ঠিক আছে, এই পরিধির একটা অর্ধবৃত্ত আঁকতে বলছে এবং তার বলছে ক্ষেত্রফল কত হবে, যেটা হবে হচ্ছে 77। অঙ্ক করার দরকার নেই, এই ফরম্যাট থেকে আরামসে বেরিয়ে যাবে। তো আমরা আজকে কতগুলো ফর্মুলা ইউজ করলাম আবার আমাদের মনে করিয়ে দিই বিষয়টা, ঠিক আছে। প্রথমে ফর্মুলা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে পরিধি, ব্যাসার্ধ আর হচ্ছে ক্ষেত্রফল। পরিধি ফর্মুলা 2 পাই আর, আর ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা ক্ষেত্রফল আর এটা হলো পরিধি, এটা একদম প্রথমের দিকে। তারপরে যেটা পেলাম সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণই হয় বৃত্তের ব্যাস, এটা একটা ফর্মুলা ইউজ করেছি, ঠিক আছে। তারপরে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা পেয়েছি √2 ইন্টু বাহু, ঠিক আছে। তারপর ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ হয়, ঠিক আছে, ব্যাসার্ধ কত পেয়েছি? 1/3 ইন্টু উচ্চতা, ঠিক আছে। আর পরিব্যাসার্ধ পেয়েছিলাম, পরিব্যাসার্ধ পরিব্যাসার্ধ পেয়েছিলাম 2/3 ইন্টু উচ্চতা। আর কোন ফর্মুলা ইউজ করা হচ্ছে? ও হ্যাঁ,
একটা হিসেবে হচ্ছে থিটা, ঠিক আছে? কোন বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে কোন বৃত্তচাপ আর হচ্ছে ব্যাসার্ধ দ্বারা, সেটা হচ্ছে 360 ডিগ্রি ইন্টু চাপ বাই ব্যাসার্ধ, সরি পরিধি, চাপ বাই পরিধি। আরেকটা হচ্ছে বৃত্তকলা। এই কয়েকটা ফর্মুলা আজকে আমরা ইউজ করেছি, তোমরা এটা টুকু নিতে পারো। এই কয়েকটা ফর্মুলা এইটুকু দিয়ে অনেক অঙ্ক মিলে যায় বৃত্তের। বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইন্টু চাপ ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে? নেক্সট পার্টে আমরা আরো কিছু টাইপ নিয়ে আসবো। এই বৃত্তের আরো অনেক টাইপেরই অঙ্ক বৃত্ত সম্পর্কিত আসে জব এক্সাম গুলোতে। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? নেক্সট পার্টে তোমার সাথে আবার দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে